বিজেপি এবারে লোকসভা নির্বাচনে মোদী সরকারের থেকে যখন এনডিএ সরকার হলো, তার তার যে অবনমন ঘটলো, তারপরে তারা কিছুদিন একটু ভাব করেছিল যে তারা বিরাট গণতান্ত্রিক। আবার তারা অসভ্যতা শুরু করেছে। অসভ্যতা এমনই পর্যায়ে পৌঁছাচ্ছে যে বিরোধীরা জিরো আওয়ারে কিছু বলতে চাইছে, তারা কিছু জিনিস নিয়ে আলোচনা করতে চাইছে। এমনিতেই বিরোধীদের আলোচনা করার সুযোগ অত্যন্ত কম। শুধু তাই নয়, সেইগুলো তো প্রত্যাখ্যান করাই হচ্ছে। তারা সে মুখে বলছে যে না, আমি এই আলোচনাটা বিরোধীকেও করতে দেব না, আবার ট্রেজারি বেঞ্চে যারা আছে তাদেরও করতে দেব না। ওমা, তারপরে রীতিমতো নিজে যেটা বলেছে সেটাকে গিলে নিয়ে ট্রেজারি বেঞ্চের লোকজনকে বক্তব্য রাখতে দিচ্ছে। এই ধরনের অসভ্যতা এমনিতেই তো আমরা দেখি, সেটা হচ্ছে পার্লামেন্টে নরেন্দ্র মোদী আসেন না, তিনি কোনো সাংবাদিকদের মুখোমুখি হন না। এখন পার্লামেন্টে বিরোধীরা এত বিরোধী আছে, এরা অভ্যস্ত নয় এত বিরোধী দেখতে। এই বিরোধীদের কোনো কথাই তারা শুনতে রাজি নয়। আর এমনিতে তো দেখতেই পাচ্ছি আমরা যে গোটা সমাজ জুড়ে এখন কেউ বলছে হিন্দু রাষ্ট্র, কেউ বলছে ইসলাম রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র। এর মাঝে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, রোজগার, এই যে শ্রম আইন বাতিল করে দিচ্ছে, এই যে রোজগার নেই, এই যে কেন্দ্রের যে টাকাগুলো রাজ্য পায় সেগুলো দিচ্ছে না, এই সমস্ত প্রশ্নগুলো করার সুযোগই পাওয়া যাচ্ছে না। মানে একদিকে সংসদের বাইরে দেখা যাচ্ছে কেউ হিন্দু রাষ্ট্র চাইছে, কেউ মুসলিম রাষ্ট্র চাইছে। এই ধর্ম নিয়ে, মন্দির মসজিদ নিয়ে সবাই ব্যস্ত। কোনো মসজিদের তলায় শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে। আর যেটা মানুষের মূল ইস্যু, মূল্য বৃদ্ধি, যেটা মানুষের মূল ইস্যু, রোজগার নেই, যেটা মানুষের মূল ইস্যু, সেটা হচ্ছে যে আমার রোজগারের যে টাকা আমি কেন্দ্রের কাছ থেকে পাই সেটা পাচ্ছি না, এই ইস্যুগুলোই তুলতে দিচ্ছে। জগদীপ ধনখড় তো রাজ্যসভার চেয়ারম্যান, সেক্ষেত্রে অন্য কি বিকল্প হতে পারে? তিনি তো উপরাষ্ট্রপতি, ও সেই পদ থেকে তো তার অনাস্থা আনা যায় না। চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনছেন, সেক্ষেত্রে কি অন্য কোনো চেয়ারম্যান হিসেবে চাইছেন কাউকে, নাকি ভাইস চেয়ারম্যান সংসদ চালান, এমনটাই বিরোধীরা চাইছেন বলে মনে হয়? ধনখড় হচ্ছে সরকারের প্রতিনিধি, বিজেপি সরকার, এনডিএ সরকারের প্রতিনিধি। পার্লামেন্টে তিনি প্রতিনিধি। যদিও তার পদটা প্রতিনিধি হিসেবে থাকার কথা নয়, তার পদটা হচ্ছে এমন একটা পদ যেটা নিরপেক্ষ থাকার কথা, সবাইকে বলতে দেওয়ার কথা। এই যে ধনখড়ের বিরুদ্ধে যে নো কনফিডেন্স ইন্ডিয়া নামক জোটটি আনছে, এটার মধ্য দিয়ে আসলে এনডিএ সরকারকেই একটা বার্তা দেওয়া হচ্ছে যে তোমরা বাড়াবাড়ি করো না। নরেন্দ্র মোদীকে এই বার্তাটা দেওয়া হচ্ছে যে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের পর তোমার এটা বোঝা উচিত যে ঝাড়খণ্ডে তো হেরেইছো, ঝাড়খণ্ডে তো দলিত এবং এসসি এবং আদিবাসীরা তোমাদেরকে ভোট দেয়নি। শুধু তাই নয়, মহারাষ্ট্রেও তোমাকে ছাড়াই জেতানো হয়েছে। তোমাকে ওখানে বক্তব্য রাখতে, তুমি এমন কিছু বক্তব্য রাখোনি মহারাষ্ট্রে। তার মানে মোদি ম্যাজিকের পতনের দিন শুরু হয়ে গেছে। মহারাষ্ট্রে যদি ইন্ডিয়া নামক জোটটি আরেকটু এতটা আত্মসন্তুষ্টিতে না ভুগতো, সেখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে, আমি কারচুপির প্রশ্নটা আনছি না, কারচুপি তো হচ্ছে, এটা তো সবাই অভিযোগ জানাচ্ছে ইভিএম এ, কিন্তু মহারাষ্ট্রে মোদির ম্যাজিক কিন্তু কোনো কাজ করেনি। মোদিদের যে স্লোগান, সেটা যে এক দেশ, এক রাষ্ট্র, এক দেবতা, এক ধর্ম, এক জাত, সেটা কাজ করেনি। সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে জয় ভবানী এই স্লোগান তুলছে। তার মানে জয় শ্রীরামের সঙ্গে জয় ভবানী যুক্ত করতে হচ্ছে। মোদিকে ছাড়া মহারাষ্ট্রে বিজেপি জোট দিচ্ছে। অতএব মোদি ম্যাজিক কিন্তু পতনের দিকে। তোমরা যে ভাবছো যে মহারাষ্ট্রে জেতার পর তোমরা হাতির 5 পা দেখছো, তা নয়। তোমাদের বোঝা উচিত যে তোমাদের একমাত্র তুরুপের তাস মোদি ম্যাজিক এখন পতনের দিকে। ফলত ধনখড়কে একটা বার্তা দেওয়া হচ্ছে যে তোমরা সংসদীয় গণতন্ত্রে একটা স্বাভাবিক দল হিসেবে চলতে শেখো, কারণ এরপর যে দিন আসছে তাতে কিন্তু তোমরা বিরোধী হবে, তখন তোমাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীকে আমরা আবার নেত্রী হিসেবে দেখতে পাবো, এমনটাই খবর পাচ্ছি। আবার একত্রিত হতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। তারা চিন্তা ভাবনা করছেন আন্দোলন করবে অনাস্থা নিয়ে। সেক্ষেত্রে কি দুটো দল আবার একসঙ্গে আসলো? আগামী দিনে কি তাদের আবার একসঙ্গে দেখা যাবে? আবার এর প্রশ্ন নেই। ইন্ডিয়া নামক জোটটি ভেঙে গেছে এরকম কোনো কথা কেউ কোনোদিন বলেনি। ধনখড়কে নো কনফিডেন্স মোশন
যে আনা হচ্ছে, সেখানে ইন্ডিয়া নামক জোটটি একসঙ্গেই এই নো কনফিডেন্স মোশনটি আনবে, এবং ইন্ডিয়া নামক জোটটি যদি আরো সুসংবদ্ধ হয়, সেখানে কংগ্রেসকে একটা বুঝতে হবে যে আঞ্চলিক দলগুলির যথাযথ গুরুত্ব তাকে দিতে হবে। রাজ্যে রাজ্যে যে জোটগুলি হবে সেখানে আমি একাই 100টা আসন নিয়ে নিলাম, এটা চলবে না। এইটা যদি আরেকটু তারা সুসংবদ্ধ হতে পারে গোটা দেশ জুড়ে, তাহলে কিন্তু মোদি ম্যাজিক এমনিতেই পতনের দিকে। আমি আগেই বলেছি, ঝাড়খণ্ডে তারা হেরেছে তো বটেই, মহারাষ্ট্রেও মোদি ম্যাজিক কাজ করেনি, মহারাষ্ট্রেও জয় শ্রীরাম কাজ করেনি, তার সঙ্গে জয় ভবানী যুক্ত হয়েছে। অতএব মোদি ম্যাজিক কিন্তু পতনের দিকে। ইন্ডিয়া নামক জোটটি একসঙ্গে যদি চলতে পারে আঞ্চলিক দলগুলোকে যথাযথ গুরুত্ব দিয়ে, তাহলে মোদি ম্যাজিক, মোদিদের পতন আসন্ন। তারই একটা বার্তা ধনখড়কে সরিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, ইন্ডিয়া জোটে যে মুখ্যমন্ত্রী নেতৃত্ব দেবেন, এটাই খুব একটা নারাজ করছেন না কংগ্রেস। হ্যাঁ, কেউ কেউ বলেছেন, কংগ্রেসের কোনো কোনো নেতা নেত্রী বলেছেন যে তাদের কথায়, তৃণমূলের কথায় দল চলবে না, কিন্তু কোনোভাবে কি কংগ্রেস মেনে নিচ্ছে যে ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দেবেন? কারণ তারা বলছেন যে পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের কোনো ক্ষমতা নেই, সারা দেশে তৃণমূলের ক্ষমতা নেই। কি বলবেন? আমি বারবার বলছি, সেটা হচ্ছে যে ইন্ডিয়া নামক জোটে যারা জাতীয় দল, সেক্ষেত্রে কংগ্রেস, তাদের এটা বুঝতে হবে যে আঞ্চলিক দলগুলিকে যথাযথ গুরুত্ব দিতে হবে। যথাযথ গুরুত্ব মানে আজকের দিনে ভারতবর্ষে জোট রাজনীতিতে আঞ্চলিক দলগুলোর গুরুত্ব জাতীয় দলগুলির গুরুত্বের থেকে এক চুলো কম নয়। ফলত তাদেরকে যথাযথ গুরুত্ব যদি দেওয়া যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যোগ্যতা আছে, তিনি দেশ জুড়ে যে ইন্ডিয়া নামক জোট, তার নেত্রী হওয়ার যোগ্যতা তার আছে। ফলত বিজেপিকে হারিয়ে আমরা পশ্চিমবঙ্গে প্রমাণ করেছি যে বিজেপিকে এখানে একটা চুলও তাকে ছাড়া হচ্ছে না।